নমস্কার, আমি সন্তু ঘোষ। বিধানসভা 2026-এর আবহে আজ আমি খণ্ডঘোষ বিধানসভার 3বারের বিধায়ক এবং 2026 বিধানসভার নির্বাচনের তৃণমূল পদপ্রার্থী নবীনচন্দ্র বাঘ মহাশয়ের সামনে আমি কিছু প্রশ্নের ডালি নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটা রাজনীতির অঙ্ক কষাকষি বা রাজনীতির প্রশ্ন সেভাবে নয়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভোটের আবহে বা ভোটের পরবর্তী সময়ে কিছু যারা এমএলএ পদপ্রার্থী আছে তাদের ইন্টারভিউ নেওয়ার, সেই সুযোগ স্যার আমাকে করে দিয়েছেন। সেতে আমি অনেক খুশি স্যার, নমস্কার। আর আমি যে প্রশ্নগুলো স্যারের সামনে উপস্থাপন করছি, এটা মূলত বলতে গেলে চলে ফেসবুকের যে ভিডিওটা করছি জনগণের জন্য, আড্ডা উইথ নবীনচন্দ্র বাঘ মহাশয় এমএলএ পদপ্রার্থী। তো স্যার, আপনাকে আমি প্রথম কোশ্চেন আমার, কেমন আছেন আপনি? দেখুন, আমাদের থাকা সবসময় ভালো থাকতে হবে, কারণ আমরা ভালো থাকলে মানুষ ভালো থাকবে, মানুষ ভালো থাকলে তার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে আমার বিধানসভার সকল মানুষ ভালো থাকবে। আমাকে সেই জন্য সবসময় ভালো থাকতে হবে। আমরাই নিঃসন্দেহে একদম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছি। স্যারের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, এই গ্রীষ্মের তাপপ্রবাহে এবং ভোটের গরমে নিজেকে কিভাবে ফিট রেখেছেন? দেখুন, একজন 70 বছরের মহিলা আমাদের যিনি পরিচালনা করছেন, গোটা পৃথিবীর মানুষ যার দিকে তাকিয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 70 বছরের মহিলা, তিনি এক এক দিনে 4টে 5টা 6টা 7টা করে এই প্রখর তাপদাহের সভা করছেন। আমাদের বয়স তো ওনার থেকে অনেক অল্প, উনি আমাদের মায়ের বয়সী, মায়ের সমান। তাই তিনি যদি এই 40 ডিগ্রি তাপমাত্রায় প্রচন্ড প্রখরের 4টে 5টা করে সভা করতে পারেন, আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা ওনাকে দেখে অনুপ্রাণিত হই। উনি যখন হাঁটেন, আমাদের মনে হয় দেবী দুর্গা হাঁটছেন। ওনার অনুপ্রেরণায় আমরা, আমাদের রোদ, জ্বর, জল, বৃষ্টি কিচ্ছু মনে হয় না। আমরা সব সুস্থ স্বাভাবিক আছি একদম। তৃতীয় প্রশ্ন হচ্ছে, এবারে 2026 বিধানসভা ভোটে আগের 2021 বিধানসভা ভোটের চাইতে এবারে লড়াইটা একটু কঠিন মনে হচ্ছে আপনার? আমাদের কাছে রাজনীতির লড়াই কখনো কঠিন মনে হয় না। লড়াই লড়াই। আমাদের কাছে যিনি প্রতিপক্ষ হয়, শত্রু কখনো ছোট করে দেখতে নেই। শত্রু শত্রুই, সে যতই ছোট হোক। আমরা লড়াইয়ের ময়দানে সবসময় থাকি, লড়াই করার জন্য আমরা প্রস্তুত। যারা বলছেন যে এসআইআর নাম বাদ গেছে, কঠিন লড়াই। ওরা যেটা চেয়েছিল যে এসআইআর করে পিছনের দরজা দিয়ে বাংলাকে দখল করতে, সেটা কিন্তু হবে না। কারণ প্রথম দফা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 152টা আসন নির্বাচন হয়েছে। সেখানে আমাদের দল 107টা আসন ইতিমধ্যেই পেয়ে আছে। অতএব লড়াই কঠিন বলে আমাদের কাছে কিছু নেই। আমরা 365 দিন মানুষের সঙ্গে থাকি, তার সঙ্গে লিপিয়ার আছে একদিন, 366 দিন মানুষের সঙ্গে আছি। মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, মানুষ মা মাটি মানুষের দলকে ভালোবাসে। আমাদের লড়াই কঠিন বলে কিছু নাই। আমরা মনে করি যারা লড়াই করতে আসছেন, আমরা লড়াই সবসময় লড়াইয়ের মতোই করে লড়াই করি। আমার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এবারে ভোটে যদি আপনি খণ্ডঘোষ জনগণ দ্বারা আবার পুনর্নির্বাচিত হন, তাহলে পুরো খণ্ডঘোষ জনগণের জন্য আপনার কি কর্তব্য থাকবে? দেখুন, আমাদের একটা ইশতেহার নিয়ে এসে তো, আমরা প্রতিটি বিধানসভার ক্ষেত্রে নিজ নিজ বিধানসভার একটি করে ইশতেহার প্রকাশ করেছি, এবং সেই ইশতেহারে আমরা আগামী দিনে কি করব, আগামী দিনে মানুষের যে চাহিদা, আমরা প্রতিটি প্রান্তে ঘুরেছি, এবং প্রতিটি প্রান্তে ঘুরে আমরা লক্ষ্য করেছি যে মানুষের কি চাহিদা আছে, মানুষের কি আমাদের কাছে চাইছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কি আমাদের দাবি করছে। সেই দাবি দেওয়াগুলো আমরা সেখান থেকে তুলে নিয়ে এসেছি, এবং সেই দাবি দেওয়াগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত 10টি দাবি আমাদের কাছে এসেছে। এই 10টি দাবি দেখবেন আমরা অনুষ্ঠান করে একদম আমাদের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা স্তম্ভ আমরা আমাদের খণ্ডঘোষ যে হাটতলা আছে, সেই হাটতলা আমরা আমরা স্থাপন করেছি। সেইখানে আমাদের যে 10টা আমাদের কর্মসূচি আগামী দিনে প্রায়োরিটি হিসেবে দেওয়া আছে, সেই 10টা কর্মসূচি আমরা সেগুলো করার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের এই আমাদের যে বিধানসভা ক্ষেত্রে যেটা আমাদের
করা আছে সেটা আমি একটু আপনাকে বলে দিচ্ছি। আমাদের ধরুন প্রতিজ্ঞা হচ্ছে যে ভুঁড়ি, সাঁকো এবং মসজিদপুর এলাকায় একটি ব্যাপক নিকাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা, হুম। গ্রামীণ জনপদ, গ্রামের মোড় এবং বাজার এলাকাগুলোতে এলইডি লাইট এবং সোলার স্ট্রিট লাইট স্থাপন করা, কৃষি উৎপাদনশীলতার সহায়তার জন্য খাল এবং সেচ খালগুলো সংস্কার করা হবে, সরকারি স্কুলগুলো পরিকাঠামো উন্নয়ন করা হবে, যার মধ্যে ক্লাসরুম মেরামত, সীমানা প্রাচীর, স্যানিটেশন সুবিধা এবং ডিজিটাল লার্নিং সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোকে উন্নত সরঞ্জাম, কর্মী এবং জরুরি পরিষেবার মাধ্যমে শক্তিশালী করা হবে। পিছিয়ে পড়া গ্রামগুলোতে পাইপ বাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পগুলি প্রসারিত করা হবে। বিধানসভা কেন্দ্রে সেচ খাল, ক্ষুদ্র সেচ সুবিধা এবং জল ব্যবস্থাপনার ব্যবস্থা উন্নত করা হবে। গ্রামীণ এলাকায় খেলার মাঠ এবং ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে। গ্রামীণ বাজারে শেড এবং স্থানীয় হাটগুলো পরিকাঠামো নির্মাণ এবং সংস্কার করা হবে। এছাড়াও আমাদের এই নির্বাচনী প্রচার করার সময় যেগুলো মানুষের আরো চাহিদা আসছে, যেমন আমাদের খণ্ডঘোষের বিধানসভা বা খণ্ডঘোষ ব্লকে একটা ফায়ার ব্রিগেড করার জন্য একটা আমাদের কাছে আবেদন এসেছে, সেটাও ওইটা কিন্তু আমরা হওয়া জরুরি। অন্তর্ভুক্ত করার জন্য রেখেছি। হ্যাঁ, 6 নাম্বার প্রশ্ন, যেটা আজকালকার এখনকার সমাজের, যুব সমাজের পক্ষে, বিশেষ করে 18-র নিচে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে আজকাল যুব সমাজের মধ্যে বিভিন্ন নেশা, বিশেষ করে গাঁজার নেশাটা, আমি অ্যালকোহলের দিকে যাচ্ছি না, কেন সেটা তো অ্যালকোহল একটা টাইমের পর তার একটা আইনগত ব্যাপার আছে, কিন্তু এই যে গাঁজার যে প্রবৃত্তি দেখা যাচ্ছে, আপনি তাদের নৈতিক অধঃপতনের থেকে কিভাবে এই সমস্ত যুব সমাজকে বার করবেন বা তাদেরকে কি বার্তা দেবেন? দেখুন, মানে যুগ যুগ ধরে কিন্তু যুব সমাজ সবসময় যেটা খারাপ দিক সেটা তারা আকৃষ্ট হয় বেশি। বিবেকানন্দ যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আসার জন্য তার অমর বাণী আছে, সেগুলো মানুষকে অনুপ্রাণিত করে। ধরুন আমাদের এই যে আমরা এই ইস্তাহারটা করেছি, হুম। এই ইস্তাহারের ধরুন একমাত্র পশ্চিমবাংলায় এমন একটি দল যেখানে বিধানসভা ভিত্তিক একটা ইস্তাহার প্রকাশ করা হয়েছে, এবং সেটা আমার লোকাল বা স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী। এবং সেখানে দেখুন যে যুব সমাজকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আসার জন্য গ্রামীণ এলাকায় খেলার মাঠ এবং ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে। এবং আপনারা জানেন যে আমাদের সরকার যুব কল্যাণ দপ্তর থেকে এই যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আসার জন্য আমরা বিগত কয়েক বছর ধরে যে সমস্ত ক্লাবগুলো রেজিস্ট্রি ছিল সেগুলোকে আমরা 5 লক্ষ করে টাকা দিয়েছি। আমার বিধানসভা এলাকায় প্রায় 198টা ক্লাবকে 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। কেন? আর সেই যুব সমাজ যারা আপনি যেটা বললেন আকৃষ্ট হয়ে গেছে, সেই যুব সমাজকে খেলার মাঠমুখী করা, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যুব সমাজকে যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে, পড়াশোনার কোথাও আটকে না যায়, এবং পড়াশোনা শেষ করার পর যে আমাদের চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার যে খরচা, সেই সমস্ত যাতে যুব সমাজ সেটা করতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী নামে একটি প্রকল্প নতুন তৈরি করেছে। হ্যাঁ। এবং এটা হচ্ছে যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসে তার একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। এবং তাছাড়াও ওই যুব সমাজ যাতে মূল স্রোতে ফিরে আসে, ধরুন এই যে আমাদের মাওবাদী যে সংগঠন আছে, সেই সংগঠনে যুব সমাজ মাওবাদীর দিকে ঢুকেছিল, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এলেন, সেই ক্ষমতায় আসার পর তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে ওই জঙ্গলমহলে যুব সমাজকে আমাদের মূল স্রোতে নিয়ে আসতে হবে। সেই জঙ্গলমহলে যুব সমাজকে দেখুন তাদের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা সরকারিভাবে দেওয়া হয়েছে, এবং তারা আমাদের সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। তারা সেই মানে মাওবাদীর যে সংগঠন, সেই সংগঠন থেকে ফিরে এসে মূল স্রোতে তারা তারা ফিরেছে স্বাভাবিক জীবনযাপন করতে। যেমন করে আমাদের সরকার সবসময় যুব সমাজের পক্ষে আছে, এবং যুব সমাজকে কিভাবে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের সরকার সর্বদা সজাগ, সতর্ক এবং সর্বদা স্বাভাবিকভাবে রাখার জন্য তিনি সচেষ্ট আছেন। আমার 7 নম্বর প্রশ্ন, ভোটের আগে এবং পরে আপনার দলের
কর্মীদের উদ্দেশ্যে কি মূল্যবান বার্তা দেবেন? দেখুন, মামাটি মানুষের সরকার বা মামাটি মানুষের দল সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বদলা নয় বদল চাই। আমরা জানি 2026 সালের যখন রেজাল্ট বেরোবে সেই সময় আমরা বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় ফিরবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলবো যে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, এবং আমাদের আচরণ যেন এমন ভাবে না হয় যে আমরা আত্মম্ভরিতায় ভুগি বা আমাদের অহংকার আমাদেরকে অন্য একটা মাত্রা তৈরি করে দেয়। এইগুলো আমাদের কর্মীদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা হচ্ছি পাবলিক সার্ভেন্ট, আমরা পাবলিকের হয়ে কাজ করতে এসেছি, আমাদেরকে পাবলিকের কথার মূল্য দিয়ে আমাদেরকে চলতে হবে। তাই সকল কর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে যে পাবলিকের সঙ্গে রিলেশন তৈরি করে আমাদের জনসংযোগ তৈরি করতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, এবং সাধারণ মানুষের সুখ দুঃখে তার পাশে থাকতে হবে, এবং বিপদ আপদে তার পাশে থেকে আমাদের এই আন্দোলনটা বা আমাদের এই মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করতে হবে। এই বক্তব্যকে আমি একদম সত্যি সমর্থন করি। এবং এরপর লাস্ট প্রশ্ন, আপনি 3বারের বিধায়ক মানে হওয়ার সত্ত্বেও এত শান্ত মনোভাবাপন্ন থাকেন কিভাবে? এটার রাজ কি আছে? মানে 3বার বিধায়ক হওয়া মানেও একটা বিশাল কিন্তু ব্যাপার, এটা কোনো সামান্য ব্যাপার নয়। 3বার মানে 15টা বছর, সেইখানে এইভাবে শান্ত মনোভাবাপন্ন কিভাবে থাকেন? দেখুন, আমাকে শান্ত থাকতে সাহায্য করে আমার যারা কর্মী আছে, আমাদের যারা বিধানসভার দরদি বন্ধু রয়েছেন, যারা আমার বিধানসভার তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাদের ভালোবাসার মধ্যে দিয়ে আমাকে শান্ত রেখেছেন ওনারা। এবং এই শান্ত থাকার কোনো জাদু মন্ত্র বা নির্দিষ্ট কোনো কৌশল নেই, নিজেকে স্বাভাবিক রাখতে হয় নিজের বুদ্ধিদীপ্তর মধ্য দিয়ে, এবং সেটা সহযোগিতা করে আমার যারা কর্মী আছেন, আমার যারা বিধানসভার ভোটার নির্বাচক মন্ডলী আছেন, আমার যারা বিধানসভার মানুষ রয়েছেন, তারা আমাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেন কিভাবে শান্ত থাকতে হয়। ধরুন, মানুষ চলার পথে কিছু যদি ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে, সেখানে আমাদের যারা আমাদের বিধানসভার মানুষ, সাধারণ মানুষ রয়েছেন, তারাই আমাদেরকে পথটা বাদলে দেন যে সাহেব আপনার এটা দেখুন, একটু সংশোধন করলে ভালো হয়। এবং সেই মানুষের কথা শুনে মানুষই আমাকে শান্ত রাখে। হ্যাঁ স্যার, আর একটা আমার প্রশ্ন, এবং অনেকেরই এটা জানার ইচ্ছা, যেটা হচ্ছে ধরুন আম জনতা অনেক বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে বা তাদের কাছে আসতে ভয় বা ভীতি, সেটা জানি না, বা তারা মনে করেন যে বিধায়ক কিভাবে দেখা করবে। আম জনতার জন্য আপনি কি করছেন যে আপনার সঙ্গে সরাসরি কিভাবে যোগাযোগ করতে পারে? এবং আমাদের এই দরজা 24 ঘন্টায় খোলা, আমার বাড়িতেও মানুষ যায়। এবং আমাদের প্রতি যারা আমরা জনপ্রতিনিধি, আমাদের প্রতি আমার একজন মা, আমার বাবা যেমন তার পুত্রের প্রতি হক থাকে, হক বাংলায় বলা হয় হক থাকে, ঠিক সেই রকম আমাকে যারা নির্বাচিত করেছে আমার বিধানসভার যারা জনগণ, তাদের আমার প্রতি হক আছে, হক, যে আমি বিধানসভার বিধায়কের কাছে এই কাজটা নিয়ে গেলে আমাকে করে দেবে। একজন মা তার পুত্রের প্রতি যে হক রয়েছে, একজন সাধারণ বিধানসভার মানুষ তার একটা বিধায়কের প্রতি সেই হকটা আছে। সেই ভালোবাসা থেকেই সেই মানুষ আমার কাছে আসে, সেই অধিকার থেকে মানুষ আমার কাছে আসে, এবং সেই অধিকার আমি মনে করি ন্যায্য অধিকার। কারণ একজন বিধানসভার বিধায়ক হিসাবে আমি মনে করি সাধারণ মানুষের ন্যায্য অধিকার, তারা আমার কাছে ন্যায্য অধিকার নিয়ে আমার কাছে আসে। তাই সাধারণ মানুষের জন্য আমার কাছে সর্বোপরি 24 ঘন্টা আমার দরজা খোলা, এবং তাদের অধিকারকে প্রতিস্থাপন করার জন্য যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমাদের মূল স্লোগান হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে, সেই স্লোগানকে নিয়ে আমরা সবসময় থাকার চেষ্টা করি। হ্যাঁ স্যার, আর একটা হচ্ছে আমার পার্সোনালি জানার ইচ্ছা এবং অনেক মানুষের জানার ইচ্ছা, এই যে ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে এত বিধায়ক, সব বিধায়কের সঙ্গে কি মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি সম্পর্ক থাকে? একদম, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। এটা আমরা মনে করি যে মামাটি মানুষের দল করে আমাদের কাছে সবথেকে যেটা বড় পাওনা, যে আমরা একজন বিধায়ক, এবং সেই বিধায়ক হিসাবে 294টা বিধায়ক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 294টা বিধায়কের নাম ধরে ধরে রাখেন। আমি মনে করি যে আমরা যে দল করতে আসা বা আমাদের একজন বিধায়ক হিসাবে আমার কাছে বা আমাদের কাছে সব থেকে এটা বড় পাওনা যে একজন নেত্রী যিনি হচ্ছেন বিশ্ব ফেমাস, গোটা পৃথিবীর মানুষ তার দিকে তাকিয়ে থাকে, এবং সেই মানুষটি 294টা বিধায়কের নাম তার মুখে মুখে আছেন। যখন আমি, ধরুন, দিদি পেরিয়ে যাচ্ছেন,
আমরা যে সামনে দাঁড়িয়ে থাকি, একজন মা যেভাবে জিজ্ঞাসা করেন তার ছেলেকে যে তার শরীর কেমন আছে, ঠিক সেই রকম বিশ্বজননী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নাম ধরে জিজ্ঞাসা করেন। যেমন ধরুন শেয়ারাবাজারের একটা সভাতে, সেই সভায় আমি উঠেছি এবং এই আমাদের বেটেরাঙ্গায় যে সভাটা হলো রবীন্দ্রনাথ মাঠে, সেই মাঠে আমি যখন সবাই উঠেছি, সেই সময় আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করছেন যে নবীন, তোর শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আমি মনে করি এই দল করার ক্ষেত্রে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসার ক্ষেত্রে এই প্রশ্ন, এই যে মায়ের মতো স্নেহের ভালোবাসা দিয়ে এটা প্রশ্ন করা, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আমি মনে করি দল করা আমাদের কাছে সার্থক। এই প্রশ্ন, এই যে আমাদেরকে জিজ্ঞাসা করা, শুধু আমাকে নয়, প্রতিটি বিধানসভার শুধুমাত্র এমএলএদের নয়, যারা জনপ্রতিনিধি আছেন তাদের সকলকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাই নেমেছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব। ধন্যবাদ স্যার। এই ভোট যুদ্ধের সময় আপনি আমাকে এই ইন্টারভিউটা দেওয়ার জন্য, তার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। আর একটা আপনার মাধ্যমে বলবো, যারা আমাদের এই বক্তব্য নিশ্চয়ই দেখবেন, শুনবেন, যে আমরা ধরুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশন ইদানিং সময়ে সবাই বলছে কর্পোরেট সংস্থা, কর্পোরেট মিডিয়া। আমি বলবো না, এই যে বদনামটা ঘুচাতে হবে। কারণ মানুষ সংবাদের প্রতি আস্থাশীল। মানুষ চায় সঠিক তথ্য প্রকাশ করে সংবাদ মাধ্যম মানুষের কাছে পরিবেশন করুক, সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন হোক, এবং এই সংবাদের মধ্য দিয়েই গোটা পৃথিবীর মানুষ সঠিক তথ্যটা জানতে পারে। তাই আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে যে সংবাদ হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই সংবাদ নিরপেক্ষভাবে প্রকাশ করা হোক, নিরপেক্ষভাবে মানুষের কাছে পরিবেশন করা হোক, এই অনুরোধ আপনাদের মাধ্যমে আমি সকল কাছে রাখছি। নমস্কার। নমস্কার।